হ্যালো ফ্রেন্ডস, এক মাসের ইউএস ট্যুর সেরে, ট্যুর বলাটা ভুল, ছেলে থাকে তাই মা বাবা হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করার জন্যই ছেলের কাছে যেতে হয়। এটা সেই কারণেই যাওয়া। সেরে আমরা আজকে ফিরে এসেছি ভারতবর্ষে। ভারত মাতা কি যায়, দিল্লিতে এসে গেছি। দিল্লি তাজমহল হোটেল আজকের দিনটা আর কালকে দিনটা থেকে পরশু দিন আমরা কলকাতায় ফিরে যাব। কলকাতার মাটিকে প্রণাম করার জন্য আমার মন একেবারে ছটফট করছে। এবং দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের পোর্টালগুলোর মাধ্যমে নানা রকমের ঘটনা ঘটছে আমাদের রাজ্যে। তবে আমাদের রাজ্যে এগুলো ঘটবে, এতে অবাক হওয়ার কিছুই নেই। এই বিষয়ে একটাই বক্তব্য আমার মনে হচ্ছে, যেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করলে ভালোই হয়। সেটা হলো, দেখবেন যে পরিষদীয় দলে, তৃণমূল দলের মধ্যে যে ভাঙনটা আমরা দেখতে পাচ্ছি, যে তৃণমূলের একদল ৮০ জন বিজয়ী বিধায়কের মধ্যে ৬০ জন একটা দিকে কনভার্জ করে যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদেরকে নেতৃত্ব দিচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি, মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি। এর কোনো ইলেকশন কমিশনের সঙ্গে এই বিষয়ে কোনো রকম কথাবার্তা হয়েছে বলেও জানি না। এবং শোনা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি নিয়ম মেনে বহিষ্কৃতও হননি, সুতরাং তিনি এখনও তৃণমূলেরই নেতা, তৃণমূলেরই কর্মী এবং নেতা। ফলে তিনি নিজেই অ্যাজিউম করছেন, সেলফ অ্যাজিউম করছেন পাওয়ার, এবং সেলফ অ্যাজিউম করে তিনি নিজেই আসল তৃণমূল বলে নিজেকে ডিক্লেয়ার করে ৬০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে একটা বিরোধী দল গঠন করার চেষ্টা করছেন, পরিষদীয় বিরোধী দল। এবং তাঁর দাবিকে বিধানসভা স্পিকার মেনে নিয়েছেন, কারণ তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখাতে পেরেছেন যে তাঁকে নাকি তৃণমূল দলের সংবিধান অনুযায়ী, সংবিধান মেনে তাকে বহিষ্কৃত করা হয়নি। তৃণমূল দলের আবার সংবিধান, জাঙ্গিয়ার আবার বুক পকেট। সে যাই হোক, তৎসত্ত্বেও দলের সংবিধান তো আছেই। সুতরাং সেই সংবিধান মেনে যখন তাকে বহিষ্কৃত করা হয়নি, এবং তিনি যখন তারপর ৬০ জনের সমর্থন নিয়ে নিজেকে বিরোধী দলনেতা হিসেবে প্লেস করেছেন, তখন স্পিকারের সেই এখতিয়ার আছে। স্পিকার রথীন্দ্র বোস মহাশয় তিনি তাঁকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আমরা এ খবরও পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাঁর নিজের লোকেদেরকে, মানে ২০ জনকে, বাকি ২০ জন এমএলএ আমরা ধরে নিতে পারি, ৮০ জনের মধ্যে ৬০ জন যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যালাইন করে থাকেন, তাহলে বাকি ২০ জন নিশ্চিতভাবেই অন্য পক্ষের সঙ্গে অ্যালাইন করছেন, মানে তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই অ্যালাইন করছেন, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু ঠিক কোন কোন ৬০ জন ঋতব্রতর সঙ্গে অ্যালাইন করছেন আর কোন ২০ জন মমতার সঙ্গে অ্যালাইন করছেন, সেটা সম্বন্ধে কিন্তু আমরা এখনও নিশ্চিত জানি না। তবে এটুকুনি জানতে পারলাম যে চন্দ্রিমা ভট্টাচার্যকেই রাজ্য সভাপতি নির্বাচন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিভিন্ন রিশাফলিং করছেন বিভিন্ন যুব নেতৃত্বে সায়নী ঘোষকেই রাখা হয়েছে, এবং আরও তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে সেই জায়গায় অন্য কাউকে আনা হয়েছে। ফিরহাদ হাকিমের মতন লোককে সরে যেতে হচ্ছে, তার কারণ নানা রকম প্রশ্ন উঠে গিয়েছে। সুতরাং অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল দলটার মধ্যে দুটো ভাগ হয়ে গেছে তৃণমূল দলটা, এবং দুটো ভাগের দুরকম কাজ কারবার চলছে, দু রকমের ডিসিশনস। কিন্তু দু তরফেরই একটা বিষয় কিন্তু কমন, সেটা হলো দু তরফেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা এবং দোলা সেনকে দায়িত্ব দেওয়া, সেন্ট্রাল লেভেল দোলা সেনকে দায়িত্ব দেওয়া, পূর্ণেন্দু বসুকে ওই ক্ষেত মজদুরদের দায়িত্ব দিয়ে ফেলা, এই যে গোটা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা কিন্তু উভয়ের মধ্যে একটা কমননেস দেখতে পাচ্ছি। এমনকি ঋতব্রত যেটা চাইছে সেখানেও যেটা আছে, আবার মমতা যেটা করছেন সেখানেও সেটা একই জিনিস আছে, সেটা হচ্ছে অভিষেককে সরিয়ে দেওয়া। তার কারণ হলো, আমার যেটা মনে হয়, এটা আমরা কিভাবে ডিকোড করব, এটা এই ব্যাপারটা, এই যে দু তরফের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন্স আছে, কিন্তু একটা বিষয়ে সকলেই কমন, সেটা যে কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারছেন না, এবং তারা পরিষ্কার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আমরা মানতে পারছি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী হিসেবে মানি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে পারছি না। এই কথাটা আপনারা এতদিন বললেন না কেন? এতদিন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আপনারা উঠেছেন এবং বসেছেন। এবং পশ্চিমবঙ্গের রাজনীতি বলতে যে আসলে একটা তোলাবাজি হয়েছে,
একটা অর্গানাইজড তোলাবাজি সমস্ত সেক্টরে এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে এমনকি মহিলাদেরকেও কিন্তু নিয়মিতভাবে একটা বিক্রি করে দেওয়া হয়েছে নানা রকমভাবে। এখানে ওয়ো রুম, ওখানে ওয়ো রুম, এখানে সন্দেশখালি, ওখানে ওই একই জিনিস। অর্থাৎ মহিলাদেরকে স্পয়েল করবার চেষ্টা, মহিলাদেরকে তাদের তাদের মর্যাদাহানি করার মাধ্যমে তাদেরকে সেই রকম একটা প্র্যাকটিসের মধ্যে নিয়মিত টেনে নিয়ে যাওয়া। মহিলাদেরকে যদি আপনি সেই প্র্যাকটিসের মধ্যে টেনে নিয়ে যেতে পারেন, তাহলে সেই মহিলা পক্ষের কিন্তু জীবনে আর মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। কারণ সে একটা কথা বললেও তখন সেটা কেউ শুনবে না, কারণ তিনি তার নিজের মর্যাদাকে বাজি রেখে ফেলেছেন। তিনি যখনই তার মর্যাদাহানি যখন তারই হয়েছে, তখন কিন্তু তার কথার আর কোনো গুরুত্ব থাকে না। অর্থাৎ এইভাবে তৃণমূলের রাজনীতি মূলত দ্বিমুখী। একটা হচ্ছে টাকাকে শোষণ করে নেওয়া, রাজ্যের যেখানে যা অর্থ করি উৎপাদন যা কিছু আছে তা থেকে টাকা শোষণ করে নেওয়া। আমরা তৃণমূলী রাজনীতিকে এই দুটো মূল মেকানিজমে ভাগ করতে পারি। একটা হচ্ছে টাকা শোষণ করে নেওয়া, আর একটা হচ্ছে মহিলাদেরকে স্পয়েল করা। মানে অর্থ ভাণ্ডার এবং নৈতিকতার ভাণ্ডার, এই দুটোকে নষ্ট করে দেওয়া, এটাই তো তৃণমূলী রাজনীতি। সে তৃণমূলের ফেস ঋতব্রতই হন বা মমতা বন্দ্যোপাধ্যায়ই হন, তৃণমূলের ফেস যেই হন, বা চন্দ্রিমা ভট্টাচার্য হন, বা সায়নী ঘোষ হন, বা ফিরহাদ হাকিম হন, বা জাভেদ আহমেদ খান হন, বা যে কেউ হন, ফেস যাই হোক না কেন, নীতিটা একটাই, সেটা হলো টাকা শোষণ করে নেওয়া, এক্সটর্শন, এবং মেথডিক্যাল এক্সটর্শন, নানা রকম পদ্ধতি বার করে এক্সটর্শন। কোন ইন্ডাস্ট্রি থেকে এক্সটর্শন করব, সাধারণ ব্যবসায়ী থেকে করব নাকি সাধারণ মানুষের কাছ থেকে করব, সেই অনুযায়ী একটা পদ্ধতি ছকে ফেলা, সেই পদ্ধতি অনুযায়ী এক্সটর্শন। যেমন আমরা সম্প্রতি দেখতে পেলাম যে পাক সার্কাসের একটি লোক, মহসিন আলী না কি নাম, সে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য 100 টাকা করে নিচ্ছে লোকের কাছ থেকে। এটাও একটা এক্সটর্শন, অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকে এক্সটর্শন, রাইট? এবার একই সঙ্গে আর একটা দিক থেকে হচ্ছে সমস্ত মহিলাদেরকে বিছানায় টেনে নিয়ে যাওয়া। এবার এটা যদি একবার করে ফেলা যায়, তাহলে সেই মহিলার কোনো কথারই আর কোনো মূল্য থাকে না। ঠিক সেই কারণেই চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু তৃণমূলের মহিলাদেরকে গোডাউনের মাল বলেছিলেন। আমরা শুনেছিলাম গোডাউনের মাল কেন বলেছিলেন, কারণ তিনি জানতেন যে এই মহিলাদেরকে ডাকলেই পাওয়া যাবে, যে কোনো কাজে পাওয়া যাবে। আমরা যেটাকে পিঠে বানানোর কাজ বলি। আমার কথা হলো, আমি যদি পিঠে বানাতে রাজি নাই হই, তাহলে বড় জোর আমার কি হবে? হ্যাঁ, মেয়েরা অনেক ভয় পেয়েছেন, তাদের স্বামীদের ওপর অত্যাচার হবে, তার ছেলের ওপর অত্যাচার হবে, ছেলে স্কুলে পড়তে পারবে না, নানা রকমভাবে। ফলে অনেক মহিলারা পালিয়ে গিয়েছেন, অনেক পরিবার কিন্তু সন্দেশখালির মতন এলাকা থেকে পালিয়ে গিয়ে অন্যত্র সেটেল করবার চেষ্টা করেছেন। কিন্তু কোথায় বা সেটেল করবেন? যেখানেই যাচ্ছেন তৃণমূলের এই মেকানিজম তো কাজ করেছে। সুতরাং তারা এই দুটো মূলত পদ্ধতিতে কাজ করেছে। কিন্তু আজ যখন একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি দুটো গোষ্ঠীর মধ্যে, তখন একটা জায়গায় কিন্তু আমরা কমননেস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া। তো এই সরিয়ে দেওয়ার মাধ্যমে আদতে তাঁরা কি চাইছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করতে। কারণ মানুষের সব রাগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। মানুষের রাগ আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নয়, মানুষের রাগ আসলে প্রত্যেকটি তৃণমূলীর ওপর। কিন্তু সেই সমস্ত তৃণমূলীদের রাগকে একেবারে কনসেন্ট্রেট করে নিয়ে গিয়ে ফেলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় উড়ে এসে জুড়ে বসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2011 সালে কোথাও ছিলেন না। কিন্তু আমরা যদি মনে করে দেখি, 2009 সালে যখন তৃণমূল পঞ্চায়েত ইলেকশনে জেতে, অথবা 2006 যখন সিঙ্গুর আন্দোলন চলছে, নন্দীগ্রাম আন্দোলন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রেজেন্স কিন্তু তখন কোথাও ছিল না। 2011-তে যখন তৃণমূল জেতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াজ নোওয়্যার। 2012-তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। 2013-তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি থেকে নিয়ে আসা হয় এবং 2014-য় তাকে সাংসদ বানিয়ে দেওয়া হয়। এটার কারণ একটাই ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি প্রচার করা হয়েছিল যে তিনি সততার প্রতীক। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, এইটাকে যদি বরকরার রাখতে হয়, এই ইমেজকে যদি বানিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে করাপশন করবার একটা অল্টারনেটিভ ফেসের প্রয়োজন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপাতমস্তক করাপ্ট, তিনি সততার প্রতীক কোনো দিন ছিলেন না। তিনি হয়তো একটা গাড়ি, মানে দামি গাড়ি চড়ে ঘোরেন না, কিন্তু ক্ষমতার জন্য তিনি যে কোনো রকম করাপশনের যে কোনো লেভেলে নেমে যেতে পারেন, নেমে গেছেনও। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি করাপ্ট। তৃণমূলের সমস্ত করাপশনের প্রতীক আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার মুখটাকে যদি স্পষ্ট স্বচ্ছ না রাখা যেত,
তাহলে তাকে সামনে রেখে এই যে গোটা রাজ্যটা, মানে সমস্ত আরবান নকশালরা, সমস্ত তৃণমূলী নাম দিয়ে যেসব লোকগুলো সামনে এসে দাঁড়িয়েছিল, সেটা একেবারে শওকত মোল্লাই বলুন বা স্বরূপ বিশ্বাসী বলুন বা জাভেদ আহমেদ খানি বলুন বা যে কোনো রকমের একদম সাধারণ এই বদমাইশ যেগুলো, মানে যাদেরকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন তন্ময় ঘোষ এবং সমস্ত যুব নেতারা, সকলেরই চরিত্রটা কিন্তু এক, তার নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে একরকম চরিত্র। এবং এরা কিন্তু প্রত্যেকেই এই নষ্টামিটা করেছে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভাবমূর্তিকে ক্যাপিটালাইজ করে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তিকে স্বচ্ছ রাখতে গেলে আসলে তো ব্যানার্জিরা প্রচুর লুটপাট করেছেন। ব্যানার্জিদের তো কিচ্ছু ছিল না, আমরা জানি, একটা বস্তির বাড়ি ছাড়া কিচ্ছু ছিল না। এবার ব্যানার্জিরা প্রত্যেকে বিরাট বড়। আজকে বাবুন ব্যানার্জি বলছে মোহনবাগানে নাকি কোনো কাজ হয়নি, কিন্তু বাবুন ব্যানার্জি তারা তো রাস্তায় হাজরার মোড়ে দাঁড়িয়ে একটা ছেঁড়া হাফ শার্ট পরে বিড়ি খেত। আমাদের বাড়ির লোকেরা সেই কথা, মানে আমার দাদারা সে কথা বলেছেন। তো তারা কি করে হঠাৎ এরকম আঙুল ফুলে কলা গাছ হলেন? অর্থাৎ এদের প্রত্যেকের করাপশনটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের করাপশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল একটা ফেস, মানে মমতার করাপশনকে যার ওপর চাপিয়ে দিয়ে পাবলিকের সমস্ত রাগটা তার ওপর ফেলে মমতাকে যাতে ক্লিন রাখা যায়, অভিষেক তো সেই প্রতীকটা ছিল। নাহলে অভিষেকের ক্ষমতাই বা কি, ওর হাত পা নাড়ার ভঙ্গি বা কথাবার্তা, ও তো বেসিক্যালি তেমন শিক্ষিত ছেলেও নয় এবং নেহাতি অল্প একটা ছেলে, যাকে বলে অল্প ছেলে, অল্প লোক। তো তার এত ক্ষমতা হওয়ার কথা নয়, কিন্তু সকলে তাকে বিরাট বড় করে দেখিয়েছে যে সে নাকি পুলিশদের সঙ্গে বসে প্ল্যান করছে কোন পুলিশকে কিভাবে ব্যবহার করবে, সে নাকি ক্যামাক স্ট্রিটের বাড়িতে বসে সে নাকি ব্রেইনস্টর্ম করে সব ছক বানিয়ে দিচ্ছে কাকে কখন তুলতে হবে, কাকে কারোর ওপর অত্যাচার করতে হবে। একদম তা নয়, তাকে সামনে রেখে করাপ্ট পুলিশ অফিসাররা প্ল্যান করেছে, দোষটা তার উপর দেওয়া হয়েছে, ফলে পাবলিকের সমস্ত রাত গিয়ে পড়েছে এখন অভিষেকের ওপর। ওই ডিম ছোঁড়াটা পরিকল্পিত হলেও, লাভলি মৈত্রর লোকরা ছুঁড়লেও যারা ছুঁড়েছে তাদেরও কিন্তু রাগের কোনো শেষ নেই, এমনকি তৃণমূলীদেরও কিন্তু অভিষেকের ওপর রাগের কোনো শেষ নেই। ফলে এখন যখন তৃণমূলের দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে পরস্পর বিবদমান একটা ভাবভঙ্গি তারা অ্যাডপ্ট করেছেন, তারা দেখাতে চাইছেন যে তারা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করছেন। আসলে লড়াই কিছু থাকুক বা না থাকুক, একটা ব্যাপার কমন, এরা উভয় পক্ষই অভিষেককে সরিয়ে দিতে চাইছে, সরিয়ে দেওয়ার মাধ্যমে অভিষেককে বাঁচানোর চেষ্টা করছে। আমার ধারণা মমতাও তাই করছেন, ঋতব্রতদের গোষ্ঠীটাও তাই করছে, করবার প্রয়োজনও তাদের আছে। তার কারণ অভিষেককে যদি তারা বাঁচাতে পারে তাহলে তাদের নিজেদের লুটপাটের ব্যাপারটাকেও তারা বাঁচাতে পারবে। কারণ আসল সমস্ত লুটপাটের ফলই যে অভিষেকের কাছে গেছে তা কিন্তু নয়, প্রত্যেকে লুটপাট করেছে, দায়টা অভিষেকের উপর গিয়েও থাকতে পারে, গিয়েছে। ইনফ্যাক্ট যে কোনো কিছু ঘটলেই এর পিছনে ভাইপোর হাত। কথা হচ্ছে ভাইপোরা তো বুদ্ধি নেই। ভাইপো নবনালন্দায় পড়াকালীন ক্লাস 8-এ সব বিষয় ফেল করেছিল, তার কতই বা বুদ্ধি থাকা সম্ভব? এত বিভৎস সমস্ত স্ক্যাম সে পরিকল্পনা করে ফেলবে, এত ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই। ফলে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করতে চাইছেন, যারা নিজেদের মধ্যে বিবদমান হওয়ার ছলে, তারা আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে লোকের রাগটাকে একটু কমানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাবলিক স্ফিয়ার থেকে, পলিটিক্যাল স্ফিয়ার থেকে বের করে দিতে চাইছেন, যাতে মানুষ একটু শান্তি পায়। এই তো একদিন ধরে এত করে বেড়াচ্ছিলি, তোকে সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষের রাগ যাতে অভিষেকের ওপর একটু কমে। কিন্তু আদত টার্গেট তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করবার কথা নয়, আদত টার্গেট করবার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি কেন মুখটা হলেন? আপনি তো এনডিএ রাজনীতির সঙ্গে ছিলেন। 2006 সালে কি এমন হলো যে সিঙ্গুর আন্দোলনে আপনি একেবারে মেধা পাটেকর, তিস্তা শেতলওয়ার্ড, দেন অরুন্ধতী রয়, এদের মতন ভয়ঙ্কর ভারতদ্রোহীদের খপ্পরে আপনি পড়ে গেলেন কি করে? এবং তারপর আপনি করলেনটা কি? তারপরের ঘটনাটা কিভাবে এগোলো? অনুরাধা তলোয়ার, সমস্ত আরবান নকশালরা আপনাকে ঘিরে ফেললো, আপনার সিঙ্গুর আন্দোলন হাইজ্যাক্ট হয়ে গেল, তারপর তাদের সঙ্গে আপনার কি আন্ডারস্ট্যান্ডিংটা কি হয়েছিল? তারপরেই তো আপনি হু হু করে সমস্ত মানে জামাত এবং ভয়ঙ্কর র্যাডিক্যাল ইসলামিক ফোর্সকে আপনি ঢুকিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মধ্যে, এবং এত এক্সটর্শন চলতে থাকলো। এই এক্সটর্শনের আদত উদ্দেশ্যটা কি? কেন পশ্চিমবঙ্গ এত এক্সটর্শন করে এত কালো টাকা জেনারেট করলো? কিসের উদ্দেশ্যে? কাদেরকে পোষণ করার উদ্দেশ্যে? কিসের জন্য? ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করার জন্য কি? নাহলে এত টাকা কালেক্ট করা হলো কেন? সমস্ত স্ফিয়ার থেকে কেন এতটা কালো টাকা, ব্ল্যাক মানি কালেক্ট করা হলো?
শোনা যাচ্ছে যে জাভেদ আহমেদ খানের এই যে বিভিন্ন জায়গায় যে মুসলমানদের যে বস্তিগুলো তৈরি করা হয়েছে, হাইরাইজগুলো তৈরি করা হয়েছে, সেখানে মুসলমানদের নামে যারা ওখানে থাকে ওই বাড়িগুলোতে, তারা নাকি জাভেদ আহমেদ খানকে ক্যাশে পেমেন্ট করেছেন, অথচ তাদের নামে বাড়িগুলো ফ্ল্যাটগুলো রেজিস্টার্ড হয়নি। তাহলে অর্থাৎ সমস্ত ফ্ল্যাট কি তাহলে জাভেদ আহমেদ খানের নামে রেজিস্টার্ড হয়েছে বা বেনামে রেজিস্টার্ড হয়েছে? তার মানে কি একটা সালতানাত তৈরি করবার চেষ্টা চলছিল বেঙ্গলের মধ্যে? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই সেটা জানতেন। তো সমস্ত প্রশ্নের উত্তর যদি পেতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ হওয়া উচিত, তিনিই সবটা জানেন। তাহলে আমরা কবে শুনতে পাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে প্রপার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? হ্যাঁ, শওকত মোল্লা এরা সবাই মানে সবাই ভয়ঙ্কর ক্রিমিনাল। আমার কাছে এমন ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে বলছেন যে তুই তো বোম বাঁধিস। শুধু যে সেটা বলছেন তা কিন্তু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে তুই জীবনতলায় সম্ভবত শওকত মোল্লা জীবনতলায় কোনো বাস স্ট্যান্ড করবার কথা বলছিল। তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তুই জীবনতলায় বাস স্ট্যান্ড করবার কী দরকার আছে, তুই তো বোম বাঁধিস, আর তুই তো ওখানে জাহাঙ্গীরকে ঢুকতে দিস না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যে শওকত মোল্লা তার এলাকায় জাহাঙ্গীর খানকেও ঢুকতে দিক। তো এই যে গোটা পশ্চিমবঙ্গের মাফিয়াইজেশন, বিভিন্ন এলাকাতে বিভিন্ন মুসলমানদেরকে ঢুকিয়ে তাদের খপ্পরের মধ্যে গোটা রাজ্যটাকে নিয়ে ফেলা। এবং আমরা এটাও শুনেছি যে পশ্চিমবঙ্গ সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে একজন কনস্টেবল এই অভিযোগও তুলেছিলেন যে আইপিএস কোটেশ্বর রাও নাকি কিছু কিছু থানাতে ডাক মাস্টার হিসেবে আকরাম খান নামে একজনকে বসিয়ে দিয়েছে। মানে যে সুন্দরবনের যে জায়গাটা, দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গাটা সবচাইতে বড় ক্রাইম ডেন, যেটা জাহাঙ্গীরের এলাকা, যেখান দিয়ে সমস্ত রকমের ইলিগাল স্মাগলিং চলেছে এতকাল, ইনক্লুডিং মহিলা নারী পাচার, সেই জায়গার সেই পুলিশ ডিস্ট্রিক্টের ডাক মাস্টারি যদি কোনো মুসলমানের হাতে দেওয়া হয়ে থাকে, এবং যেখানে অরিজিনাল পদাধিকারীরা মুসলমান নন, পুলিশম্যানরা মানিক সমাদ্দার, তাদের নাম মানিক সমাদ্দার, রিদ্ধি সাহা, এই ধরনের নামের লোকেরা আসলে পদ অধিকার করে রয়েছেন, কিন্তু দায়িত্ব ফেলে দিয়েছেন কোনো একজন মুসলিমের হাতে। তো এগুলোর তো একটা কোনো একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? সেটা তো ভারতদ্রোহিতার উদ্দেশ্য আদতে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো এই সমস্ত কিছুর জন্য আনসারেবল হবেন। এবং তার সময় যে টপ ব্রাস বিউরোক্রেটসরা ছিলেন তারা তো আনসারেবল হবেন তার জন্য। আইপিএস কোটেশ্বর রাও তো সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আইপিএস, অনেকদিন থেকে পুলিশ ডিস্ট্রিক্টের এসপি, তিনি তো আনসারেবল হবেন, তাই নয় কি? তাহলে আমরা এই ঋতব্রত নাকি চন্দ্রিমা নাকি সায়নী নাকি কে, এই সমস্তর মধ্যে, এই ছেলে মানুষগুলোর মধ্যে আমরা কেন কর্ণপাত করব? আমরা কেন জানতে চাইবো না যে এতকাল ধরে এই ধরনের একটা বিকৃত রাজনীতির নামে রাজ্যকে অন্যের হাতে তুলে দেওয়ার এই যে একটা বিকৃত ঘটনা এতকাল ধরে ঘটে এসেছে, এর সমস্ত উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সঠিক প্রশ্নের সঠিক উত্তর পেয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হোক, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সঠিক উত্তর তো তার কাছ থেকেই পাওয়া যাবে, এটা তো আমরা আশা করতেই পারি। এটা বলার জন্য এই ভিডিও ভারতবর্ষে পৌঁছে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রবিবারের পর কলকাতায় ফিরে যাচ্ছি। টিল দেন, সি ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, বাই বাই।